স্যার প্রথমে জিজ্ঞেস করি যে পশ্চিমবঙ্গের অর্থনীতি তো অনেকটাই কলকাতা কেন্দ্রিক, সেটাকে কি এবার আরো বিস্তৃত করে শিলিগুড়ি, দুর্গাপুর, হলদিয়া এদেরকেও কি অর্থনৈতিক কেন্দ্র বানানো সম্ভব যদি আপনারা ক্ষমতায় আসেন? সম্ভব তো বটেই এবং একান্ত প্রয়োজন। ইতিহাস যদি দেখো, কলকাতা কেন্দ্র করেই ওই ইংরেজরা এসেছিল এখানে, জব চায়নাক এসে পৌঁছলেন, তারপর এখানেই গড়ে উঠলো ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। তো প্রদীপের নিচেই যেমন অন্ধকার, সেরকম কলকাতা যেমন পৃথিবীর একটা অন্যতম শ্রেষ্ঠ নগরী হিসেবে তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ মোটামুটি একটা ছোট প্রদেশ নয়, ইউরোপের অনেক দেশের থেকে বড়। স্যার গুজরাটে যে শিল্পায়নের জন্য ল্যান্ড পুলিং মডেল প্রয়োগ করা হয়েছে, সেটা কি পশ্চিমবঙ্গে করা সম্ভব? তবে জমি অধিগ্রহণ করতেই হবে, না করে উপায় নেই। জাপান, দক্ষিণ কোরিয়া থেকে ইনভেস্টমেন্ট এনে এখানে কি শিপ বিল্ডিং এবং মেরিন ইঞ্জিনিয়ারিং এর একটা কেন্দ্র, পুরো হাব করা সম্ভব পশ্চিমবঙ্গকে? তবে পশ্চিমবঙ্গের একটা শিপ বিল্ডিং এর ঐতিহ্য আছে, তারপর সবকিছুর মতো অবক্ষয় হয়েছে। গার্ডেন রিচ শিপ বিল্ডিং তো এখনো আছে। আমার কেমন মনে এই সরকার, তৃণমূল সরকারের যেটা ঠিক ভারসাম্যটা হারিয়ে ফেলেছে। স্যার পশ্চিমবঙ্গের দেনা তো প্রচুর, রাজনৈতিক কারণেই হোক বা ব্যক্তিগত বিশ্বাসের জন্যই হোক, আপনারা তো দান খয়রাতিও বন্ধ করবেন না নিশ্চয়ই। তো তাহলে ডেট কমবে কিভাবে আর আপনারা ট্যাক্স বেস বাড়াবেন কিভাবে? না বাড়লেই বেশি হলো। আর তুমি দান খয়রাতির যে কথা বললো না, ওই কথাটা সম্বন্ধে আমি একটু আপত্তি করব। দুর্গত কিংবা দিব্যাঙ্গ কিংবা বৃদ্ধ বৃদ্ধা, পুত্রহীন, কন্যাহীন, এদের সাহায্য করাটা দান খয়রাতি না, এটা কর্তব্য। রাষ্ট্র কি কখনো পরিবারের একজন সদস্য হতে পারে? আপন বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা জলবে, যদি তোর ডানাতে কেউ না আসে তবে একলা চলবে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তো অনেক ধন্যবাদ স্যার আমার পডকাস্টে আসার জন্য, অনেক ধন্যবাদ স্যার। স্যার প্রথমে জিজ্ঞেস করি যে পশ্চিমবঙ্গের অর্থনীতি তো অনেকটাই কলকাতা কেন্দ্রিক, সেটাকে কি এবার আরো বিস্তৃত করে শিলিগুড়ি, দুর্গাপুর, হলদিয়া এদেরকেও কি অর্থনৈতিক কেন্দ্র বানানো সম্ভব যদি আপনারা ক্ষমতায় আসেন? সম্ভব তো বটেই এবং একান্ত প্রয়োজন। হুম। কারণ ইতিহাস যদি দেখো, কলকাতা কেন্দ্র করেই ওই ইংরেজরা এসেছিল এখানে, জব চায়নাক এসে পৌঁছলেন, তারপর এখানেই গড়ে উঠলো ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। তো প্রদীপের নিচেই যেমন অন্ধকার, সেরকম কলকাতা যেমন পৃথিবীর একটা অন্যতম শ্রেষ্ঠ নগরী হিসেবে তৈরি হয়েছিল। তার কিছু দূর গেলেই ব্ল্যাক ক্যালকাটা ছিল, বাগবাজারে, আর তারপর আরো দূরে গেলে তো একেবারে প্রান্তিক গ্রাম বাংলা খুঁজে পেতে। তো এরকম ভাবে যদি একটা জায়গায় ঘনীভূত হয়, কনসেন্ট্রেটেড হয়, সেটা তো স্বাস্থ্যকরও বটে নয় আর কার্যকরও নয়। কারণ একই জায়গায় এত মানুষ, বিশেষত দেশভাগের পর উদ্বাস্তুর, আমিও একজন, আমার পরিবার, আমি উদ্বাস্তু নই, এরা এসে থেকেছে। তো এটাকে তো স্প্রেড করতেই হবে, বিস্তার না করলে অসম্ভব। সুতরাং এটাকে বলে না, মেকিং এ ভার্চু আউট অফ নেসেসিটি। এটা একটা নেসেসিটি, একটা অত্যন্ত প্রয়োজন যে সবকিছু কলকাতা কেন্দ্রিক হবে না। পশ্চিমবঙ্গ মোটামুটি একটা ছোট প্রদেশ নয়, ইউরোপের অনেক দেশের থেকে বড় আয়তনে। এটাকে বিস্তৃত করতে হবে, বিস্তৃত করা সম্ভব। কলকাতায় কেন হয়েছিল? কলকাতায় হচ্ছে যোগাযোগ ব্যবস্থার জন্য, বন্দরটা ছিল, তারপর নদীগুলো ছিল, ওখান দিয়ে জিনিসপত্র আসতো, এখানে ব্যবসা বাণিজ্য হতো। এখন তো রেল লাইন হয়েছে, রাস্তা হয়েছে, এখন তো কোনো কারণ নেই কলকাতাতেই হতে হবে। হ্যাঁ স্যার, জমি অধিগ্রহণ নিয়ে আপনারা কতটা কি সমস্যা অ্যান্টিসিপেট করছেন? দেখো, জমি অধিগ্রহণ আমার যেটা মনে হয়, একটা তো আমি খুব মনে করি আমি ব্যতিক্রমী হতে পারি। পশ্চিমবঙ্গের তুমি জানো জনঘনত্ব ভারতবর্ষের থেকে প্রায় 3 গুণ, আমাদের 1028 পার হেক্টেয়ার, সেখানে ভারতবর্ষ প্রায় 300 কিছু। এত কম জমি, এত মানুষ, তো কৃষিকাজ আমাদের উন্নয়ন করতে হবে, কিন্তু এত মানুষ কৃষিতে থাকলে চলবে না। এদেরকে আনতে হবে, শিল্পে লাগাতে হবে, নাহলে কৃষকদের উন্নয়ন হবে না। তুমি তো কৃষকদের উন্নয়ন চাইছো, কৃষির উন্নয়ন হলেও কৃষকদের উন্নয়ন না হতে পারে যদি কৃষক অনেক সংখ্যায় হয়ে যায়। তো এতে আমার কেমন গভীর ধারণা এবং খুব দৃঢ়মূল ধারণা যে খালি বলা যে আমরা মরুভূমিতে শিল্পায়ন করব,
কিংবা হিমালয়ের পাহাড়ের চূড়ায় করব কিংবা জঙ্গলে করব, সেটা বাস্তব নয়। সুতরাং 2 ফসলা জমিও যদি হয়, কি 3 ফসলা জমিও হয়, সেটা যদি শিল্পের পক্ষে উপকারী হয়, তা সেখান থেকে যারা ছেড়ে যাবে তাদের ব্যবস্থা করতে হবে। কিন্তু এই কথা বলা যে 2 ফসলা জমি আমরা নেব না, এটা অবাস্তব, এটা হবে না। এবং জমি অধিগ্রহণে যেটা দেখো, সিঙ্গুরের ক্ষেত্রে কিছু বলার নেই, জমি অধিগ্রহণে গন্ডগোল হয়েছিল, সুপ্রিম কোর্ট সেটা বলেছে। দুর্নীতি মুক্তভাবে জমি অধিগ্রহণ করতে হবে। জমি অধিগ্রহণের নামে আমি কিছু জমি কিনে ফেললাম, সেটা হলে মুশকিল, তখন মানুষের আস্থা হারিয়ে যাবে। কিন্তু মানুষ যদি একবার বোঝে যে আমাদেরই উন্নয়নের জন্য জমি অধিগ্রহণ হচ্ছে, তাহলে সমস্যা সমাধান করা সম্ভব। কিন্তু এখন তুমি যদি ডিটেলসে চলে যাও যে কি কি পরিবর্তন করবে, সেটা তো আমি ভালোভাবে গবেষণা করিনি, সেটা আমি বলতে পারবো না। তবে জমি অধিগ্রহণ করতেই হবে, না করে উপায় নেই। স্যার, গুজরাটে যে শিল্পায়নের জন্য ল্যান্ড পুলিং মডেল প্রয়োগ করা হয়েছে, সেটা কি পশ্চিমবঙ্গে করা সম্ভব? একদম সম্ভব। জানো, যখন সিঙ্গুরে এই গন্ডগোল হলো, বহু বছর আগে আমি লিখেছিলাম যে সিঙ্গুরে কৃষকরা দুবার মার খাচ্ছে। তুমি বলবে কেন দুবার মার খাচ্ছে? আর প্রথম সুপ্রিম কোর্টই বলে দিয়েছে, যখন জমি অধিগ্রহণ করা হয়েছিল তখন গন্ডগোল করা হয়েছিল, ওখানে মার খেয়েছে। দ্বিতীয় কি হচ্ছে, দেখবে শিল্পপতিরা, বড় বড় প্রমোটাররা, ওরা যেটা চেষ্টা করে, কৃষির জমি নিয়ে ল্যান্ড ইউজ পাল্টাবার চেষ্টা করে, যে ওটা রেসিডেন্সিয়াল কিংবা কমার্শিয়াল করে দিবে। জমির দাম বেড়ে যায় হুম হুম করে, অনেক গুণ। এখানে জমি অধিগ্রহণ করা হয়েছে। করার পর মাননীয় মুখ্যমন্ত্রী করলেন, ঘোষণা করলেন যেটা ফেরত দিয়ে দেবেন কৃষির জমি হিসেবে। তার মানে যেখানে দাম অনেক বেশি ছিল, কৃষি জমি হিসেবে যদি দিয়ে দাও, ল্যান্ড ইউজ পাল্টে গেল, দাম কমে গেল, ওরা দ্বিতীয়বার মার খেলো। এখানে আমার ধারণা ছিল যে যারা ওই জমি ফেরত পেয়েছে তাদের বলে জমি তোমাদের, তোমরা এবার স্থির করো কি করবে। ওরা ল্যান্ড পুলিং করুক, একটা কোম্পানি খুলুক কিংবা একটা সমবায় বানাক, তারপর ওরা লিজ দিক। সরকারের কাজ হবে ওদের হাত ধরে ওদের সাহায্য করা। কেন, ওরা হয়তো শিল্পপতিদের সঙ্গে কিরম ভাবে করতে হবে, কথাবার্তা বলতে হবে, কি কন্ট্রাক্ট হবে, সেগুলো দেখা। তো তুমি যেটা বলেছো একদম ঠিক। জমি অধিগ্রহণে যেটা করতে হবে, যার জমি গেল সেই মালিক থাকবে, লিজ দেওয়া যায়। তো ওই মডেলটা খুব, আমার মনে হয়, আমার কাছে খুব আকর্ষক এবং আমার মনে হয় একান্তভাবে সম্ভব। আচ্ছা স্যার, আমাদের তো অবিলম্বে প্রচুর প্রচুর বিনিয়োগ লাগবে পশ্চিমবঙ্গে, তো তার জন্য এসিজেড এর ওপর নিশ্চয়ই অনেকটা নির্ভর করতেই হবে। তো বড় এসিজেড এর ওপর আপনাদের ফোকাস থাকবে না মাইক্রো এসিজেড? যদি বড় এসিজেড নিয়ে কারোর ভয় ডর থাকেও, মানে মাইক্রো এসিজেড করে কি ভরিয়ে দেওয়া সম্ভব পুরো রাজ্য? দেখো, তুমি হাতি চাইতো, হাতি তো মিনি সাইজে পাবে না। এসিজেড যেটা, সেখানে ইকোনমিজ অফ স্কেল বলে একটা জিনিস আছে। আমি, তুমি আর তনিমা বসে আছে, আমরা 3 জনে মিলে একটা এসিজেড করে ফেললাম, আমাদের তো হবে না। এসিজেড একটা মিনিমাম সাইজ আছে। সেখানে আমি এখানে দেখি এসিজেড একটা বাড়িকে এসিজেড বানিয়ে, ছোট তো হয় না। হ্যাঁ, আমার ধারণাটা হয় না, আমি সেসব বিষয়ে বিশেষজ্ঞ নই। কিন্তু যে দেখে এলাম গিফট সিটি, কি স্কেল, কি স্কেল! আর এখানে দেখে মনে হয় একটা ছোট্ট বাড়িতে একটা এসিজেড তৈরি হয়েছে, হয় না। ছোট এসিজেড দিয়ে চলবে না। স্যার, গঙ্গাকে বাকি দেশের সব নদীপথের সঙ্গে কতটা জোড়া সম্ভব, যাতে পুরো দেশের সঙ্গে আমাদের কি ম্যারিটাইম ব্যবসা করা সম্ভব? দেখো, একটা ভারতবর্ষের নদীগুলোর মধ্যে একটা বিরাট সমস্যা হচ্ছে পেরিনিয়াল নয়। পেরিনিয়াল নয় মানে জল থাকে কিন্তু নাব্যতা কমে যায়, যার জন্য দেখবে আগেকার যে ডাকাতরা ছিল, নদীপথে ডাকাতি করতো, সেটাও কিন্তু বর্ষাকালে বেশি হতো, কারণ তখন সবাই যাচ্ছে, নদীতে জল আছে। বাকি সময় অনেক নদী দেখবে শুকনো পড়ে রয়েছে। এই নদীর পথে যাত্রা, এটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল যখন 19 শতাব্দীতে, 1800 কিছুতে, যখন রেলের কথা হলো।
তখন একটা বিকল্প ভাবা হয়েছিল যে রেল কেন, নদীপথে করা যায়, তাতে সেচেরও ব্যবস্থা হবে, রেলেরও ব্যবস্থা হবে, তো যাতায়াতেরও ব্যবস্থা হবে। তো তারপর ওইটা নাব্যতা নিয়ে গন্ডগোল বলে ওটা হয়নি। আচ্ছা। তো নদী সংযোগ করা সম্ভব কিনা, রিভার লিঙ্কিং প্রজেক্ট একটা ছিল, হ্যাঁ। মনে আছে? হ্যাঁ। প্রচুর ব্যয়বহুল, মানে এটা করতে গেলে হবে হয়তো, কিন্তু কবে হবে আমি বলতে পারি না। আচ্ছা। তো এখন আপাতত কিছু কিছু জিনিস নদীপথে তো নিয়ে যাওয়াই যায়, যেগুলো লো ভ্যালিউ হাই ভলিউম, যেমন ফ্লাই অ্যাশ। ফ্লাই অ্যাশ তো এখনো পশ্চিমবঙ্গ থেকে যায় বাংলাদেশে। আচ্ছা। কয়লা যেতে পারে, পাথর যেতে পারে, কিন্তু তুমি মাছ রপ্তানি করবো, এটা তো নদীপথে পাঠালে তো পচে ভূত হয়ে যাবে, কিংবা 3 মাস লেগে যাবে। তো নদীপথে বাণিজ্য সম্ভব, তো সব বাণিজ্য হবে না। স্যার, কৃষিতে ভ্যালু এডিশন করা কতটা সম্ভব? আমাদের উৎপাদন তো প্রচুর, ভ্যালু তো খুব কম। ওটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা হচ্ছে তুমি হাই ভ্যালু প্রোডাক্ট আছে, লো ভ্যালু প্রোডাক্ট আছে, প্রথম সেটা ভাবতে হবে। তো আমি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই, আমি তো বালুরঘাটের বিধায়ক। আমার এখন কেউ বলতে পারবে না আমার গ্রাম বাংলার সঙ্গে পরিচয় নেই, গ্রাম বাংলা আমি চিনি। তাই আমি বানালাম খুব হাই কোয়ালিটি পটল বানালাম, ধরো হিলিতে। মুশকিলটা হচ্ছে বিক্রি করব কোথায়? ওইটা কলকাতার বাজারে নিয়ে এলে হয়তো ভালো দামে বিক্রি হবে, 60 টাকা কিলো, 70 টাকা কিলো বিক্রি হবে। কিন্তু ওইটা আনার জন্য আমি ছোট চাষা, আমি তো ওই পটল নিয়ে কলকাতা অব্দি আসতে পারবো না। তো মার্কেটিং এর একটা বিরাট সমস্যা। আর মার্কেটিং এর সঙ্গে সঙ্গেই যেটা হচ্ছে, এখন যেটুকু জানি, ধরো কোল্ড স্টোরেজ। কোল্ড স্টোরেজে তুমিও পটল নিয়ে যাচ্ছ, আমিও পটল নিয়ে যাচ্ছি। পটলের গ্রেডিং করতে হবে, প্রসেসিং করতে হবে। তোমার পটল হয়তো লম্বা লম্বা ভালো সাইজ, আমার ছোট পটল। গ্রেডিং করতে হবে, সর্টিং করতে হবে, করে ওইটাকে রাখতে হবে। এখন যেটুকু কম অল্প স্বল্প জানি, প্রত্যেকটা ভেজিটেবল ফ্রুটস এর জন্য আলাদা আলাদা হিউমিডিটি, আলাদা আলাদা টেম্পারেচার দরকার, তার জন্য রিফার ভ্যান্স দরকার। তো এইটা সমস্যা, মার্কেটিং এর সমস্যাটা সমাধান করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি করতে পারো, বলতে পারো, যেহেতু যদি পয়সা বানানো যেত তাহলে তো ব্যবসায়ীরা করতো। সেটাই। তবে এমন হতে পারে যে ব্যবসায়ীরা জানে না, কিংবা উদ্যোগী পুরুষ নেই, কিংবা উদ্যোগী মহিলা নেই, যার জন্য এটা হচ্ছে না। আচ্ছা। কিন্তু এই ফুড প্রসেসিং এর যে ভ্যালিউ চেইন, ধরো আলুর প্রক্রিয়াকরণ, পটেটো চিপস, বিরাট সম্ভাবনা। কিন্তু তুমি ওই বড় বড় কোম্পানি যদি পটেটো চিপস দেবে এক সাইজের, এক্স্যাক্টলি, তুমি স্ট্যান্ডার্ডাইজড, ওর বীজ একরকম, কি হবে? তো ওইটার জন্য যে ম্যাসিভ বিস্তার দরকার, এক্সটেনশন সার্ভিসেস। আমি একটা চাষা, আমাকে একজন এসে বলবে এই বীজটা নাও লাগাও, তারপর আবার 2 মাস পরে এসে বলবে এই সারটা দিয়েছো, এই জলটা দিয়েছো, তারপর আমার কাছ থেকে ওই আলু কিনে নেবে, কিনে নিয়ে প্রসেসিং করবে। এটা আমার মনে হয় বিরাট একটা সম্ভাবনা, বিরাট সম্ভাবনা। আচ্ছা। এবং কিন্তু যেটা আমি জানি না এটা কেন হচ্ছে না, এত ব্যবসায়ী রয়েছে, এরা করছে না কারণ নিশ্চয়ই কোনো সমস্যা আছে। স্যার, জাপান দক্ষিণ কোরিয়া থেকে ইনভেস্টমেন্ট এনে এখানে কি শিপ বিল্ডিং এবং মেরিন ইঞ্জিনিয়ারিং এর একটা কেন্দ্র, পুরো হাব করা সম্ভব পশ্চিমবঙ্গকে? আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই, জানি না। তবে পশ্চিমবঙ্গের একটা শিপ বিল্ডিং এর ঐতিহ্য আছে। আমার যেটা পড়ে খুব আশ্চর্য লাগলো, তুমি জানো কিনা জানি না, এই যে সিঙ্গুরের আগে নাম ছিল সিংহপুর। আচ্ছা। ওখানে সিংহবাহু রাজা ছিল। বিজয় সিংহ একটা বখাটে ছেলে ছিল। আচ্ছা। ওকে কিছুতেই সামলাতে পারতো না। আচ্ছা। তো ওকে জাহাজ দিয়ে আর 700 লোক দিয়ে বলে, যা তুই এখান থেকে। আচ্ছা। ও বেরিয়ে পড়লো, বেরিয়ে পড়ে সিংহলে গিয়ে আমাদের ছেলে বিজয় সিংহ জয় করলো। তোর জাহাজ থেকে কোরিয়ার থেকে এসেছিল না, এখানেই বানিয়েছিল, সেখানে জাহাজ তৈরি হতো। তারপর সবকিছুর মতো অবক্ষয় হয়েছে। গার্ডেন রিচ শিপ বিল্ডিং তো এখনো আছে। তো এখন তোমার এই প্রশ্ন, কোরিয়া, জাপান,
ওইটার দরকার আছে কিনা জানি না, থাকতেও পারে, হুম। আপত্তিও নেই কিছু, ওরা যদি এনে বানাতে চায়। কিন্তু এখানেও আমাদের শিপ বিল্ডিং করা সম্ভব। আচ্ছা, হাব করা সম্ভব? হাব মানে হাব কখন হয়? মানে ধরে নিন সারা ভারতে পশ্চিমবঙ্গকে লোকে জানবে শিপ বিল্ডিং এর জন্য আলাদা করে, শুধু গান বাজনা না, ওরকম বলছি। হ্যাঁ, সম্ভব তো বটেই, তবে প্রতিযোগিতাও আছে। গুজরাটে একটা শিপ বিল্ডিং এর রয়েছে, আরো বোধহয় অনেক প্রদেশে, উপকূলবর্তী প্রদেশে আছে, আমরা একমাত্র নই। না। তো আমি যেটা বলি, প্রথম দৌড়বার আগে তো হাঁটতে শিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে না কেন, হুম। সেটা বিশ্লেষণ করা দরকার। হুম। ওই বিশ্লেষণটা আমার কেমন মনে হয় আছে, হয়তো আমি পড়িনি, হুম। তো দেখতে হবে কেন হচ্ছে না। স্যার এই মানে খুব কি রহস্য আছে, না শুধু তোলাবাজিটাই সহজ উত্তর? না, তোলাবাজি তো ডেফিনেটলি একটা মানে মানে এবার আমলা যদি ঘুষ খায় সেটাকেও এক অর্থে তোলাই বলতে হয়, সেই তোলার আন্ডাই সব কটাকেই ঢোকাচ্ছি, তো তার বাইরে কিছু কি রহস্য কিছু আছে? সে সমস্যা আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু এটি একমাত্র সমস্যা কিনা আমি জানি না। আচ্ছা। একটা আমার মনে হয় যে এই পরিকাঠামোর অভাব, ইনফ্রাস্ট্রাকচারের অভাব, সেইটা একটা বিরাট সমস্যা। তোমার গার্ডেন রিচ পৌঁছেছে তো প্রাণ বেরিয়ে যাবে। হ্যাঁ। গার্ডেন রিচে তুমি যদি একটা জাপানি ইনভেস্টার আনো, ও একবার গাড়ি চড়ে গেলে বলবে আর দরকার নেই, এবার মুক্তি দাও। হ্যাঁ। মানে যে জায়গাগুলো, এটা একটা গল্প শুনেছি যে হলদিয়াতে এক জাপানিজ ইনভেস্টার আসছিল, খুব উৎসাহ নিয়ে এসছে। সে যখন কলকাতাতে গাড়ি করে যাচ্ছে, ওর মুখ দেখেই বোঝা গেল আর ফিরবে না। মানে তোমার যেতেই যদি প্রাণ বেরিয়ে যায় একটা জায়গা, তাহলে কি করে? তাহলে কি আপনাদেরও ফোকাস আগে কানেক্টিভিটিতে থাকবে? পরিকাঠামো তো ভীষণ প্রয়োজন। পরিকাঠামো না হলে কিচ্ছু তার জন্য জমি অধিগ্রহণ, জমি অধিগ্রহণ লাগবে, এবং এক্সিকিউশন। ধরো একটা কথাই কে বলছিল, আমার এখানে তোমাদের মধ্যেই কেউ বলছিল যে চিংড়ি কাঁকড়া কয়েকটা পিলারে এখনো বসেনি। এত টাকা বিনিয়োগ, এত অপচয়, প্রত্যেকটা দিন মানে কয়েক লক্ষ লোক ওটায় যাতায়াত করতে পারতো, পারলো না, ওই চিংড়ি ঘাটায় জ্যামে পড়ে নাকানি চুবনি। তো প্রজেক্ট এক্সিকিউশন একটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ জিনিস। ওইটা মানে নিজের বাড়ি বানাচ্ছ ভেবে করতে হবে, যে ওইটা হলে আমি থাকতে পারবো, ভাড়া বাঁচবে, ব্যাংকের টাকা সুদ দিতে পারবো। তো পরিকাঠামো খুব প্রয়োজনীয় জিনিস। স্যার আমাদের আশেপাশে সব রাজ্যেই প্রচুর প্রাকৃতিক সম্পদ, সেগুলোর প্রসেসিং হাব কি পশ্চিমবঙ্গকে বানানো সম্ভব? দেখো, এই হাব হাব বলছো না, আমি আবার বলি, আমাদের কিছুই নেই, তাই আমি হাব নিয়ে অবসেসড আর কি। হাবটা টার্গেট থাকলে যদি অন্তত কিছু একটা হয়। হ্যাঁ, হাব টার্গেট থাক। হ্যাঁ। তুমি পিএইচডি করবে, পিএইচডি করে মস্ত বড় সায়েন্টিস্ট হবে, থাক। আপাতত ক্লাস 9টা পাস করো। আপনাদের ক্লাস 7, 8, 9 কেমন? 7, 9 খুব কঠিন জিনিস, কিন্তু যত তুমি নিচের থেকে শুরু করবে তত তো গ্রোথ রেট বাড়ানো যায়। কিছুই যদি না থাকে তোমার, একটা জামা কিনলেই তুমি তো রাজা মনে হবে নিজেকে। তো সেই যেহেতু এই দুরবস্থা, আমার কেমন ধারণা, হয়তো এটা আমার স্বপ্ন, হয়তো এটা আমার আশা আকাঙ্ক্ষা, তাই জন্য ভাবি সম্ভব, সম্ভব নিশ্চয়ই, কারণ যাত্রায় কোনো গন্ডগোল নেই। এই বাঙালি তো যখন বাইরে যায় দেখি আর রাজা খুব ভালো করছে, আমরা এখানে থাকলেই কেন গন্ডগোল হয়? নিশ্চয়ই আমাদের রাজনৈতিক পরিবেশ, সামাজিক আইন কানুন, আমরা যেরকম ভাবে লড়াই ঝগড়া করি, সেই কারণ। সম্ভব তো বটেই, তবে ওই আমি প্রথম বলবো, প্রথম হাঁটতে শিখি, তারপর ছুট। তোমার হাবে আমার কোনো আপত্তি নেই, হাবের স্বপ্ন দেখবো, কিন্তু আপাতত প্রথম শুরু করা যায়, ভালো করে শুরু করা যায়। এমএসএমই লিস্টটাতে কি ট্রান্সপারেন্সি আনা সম্ভব, না যে সে ঢুকে পড়তে থাকবে এমএসএমইটা? না, এমএসএমই লিস্টে কোনো ওপেসিটি বা ট্রান্সপারেন্সির অভাব নেই, কিন্তু যেটা জানা যায় না, যেমন ধরো একটা কোম্পানির একটা অফিস এখানে, তার মানে তোমার প্রোডাকশন এখানে হচ্ছে এমন তো কোনো কথা নেই না। আবার ব্যাঙ্গালোরে তোমার অফিস হতে পারে, পশ্চিমবঙ্গে তোমার প্রোডাকশন হতে পারে, তারপর ওখানে তুমিও এমএসএমই, আমিও এমএসএমই, তোমার 1-2 কোটি টাকার বিজনেস, আমার 2 লক্ষ টাকার বিজনেস, ওতে পরিমাণেরও কিছু বোঝা যায় না। খালি নম্বর দেখে তো আনন্দ করলে হবে না, দেখতে হবে কি হচ্ছে, কতজন নিযুক্ত হয়েছে, এমপ্লয়েড, কত ওরা
বেঞ্চ বিল কত, হুম। মাসে কত মজুরি দিচ্ছে, হুম। এইগুলো সম্বন্ধে আমি খুব বেশি ঘাটাঘাটি করেছি না, তা আমার মনে হয় পরিসংখ্যানের অভাব আছে। স্যার পশ্চিমবঙ্গের দেনা তো প্রচুর, আর রাজনৈতিক কারণেই হোক বা ব্যক্তিগত বিশ্বাসের জন্যই হোক আপনারা তো দান খয়রাতিও বন্ধ করবেন না নিশ্চয়ই। তো তাহলে ডেট কমবে কিভাবে আর আপনারা ট্যাক্স বেস বাড়াবেন কিভাবে? দেখো, ঋণ ঋণ সম্বন্ধে আমি যেটা বলি, আমার নামটা ভুলে যাচ্ছি, কার একটা বহুদিন লেগে গেল পিতৃঋণ শোধ করতে, খুব কম বয়সে, বড় মানুষ, হুম। বাবা মারা গেলেন, বাবার অনেক ঋণ ছিল, হুম। সেই ঋণ শোধ করলেন, তারপর বড় মানুষ হলেন। হুম। তো তোমার বাবা তোমার জন্য যদি 5 লাখ টাকা ঋণ রেখে দেহ রাখেন হুম। ভবিষ্যতে, জানি না তোমার বাবা বেঁচে আছেন কিনা, হুম। তাই তোমার আপত্তি করার কোনো কারণ নেই। উনি 2টো বাড়ি রেখে গেছেন, ব্যাংকে 20 লক্ষ টাকা রেখে গেছেন, হুম। গাড়ি রেখে গেছেন। তো আমরাও যদি 80,000 টাকার মাথা পিছু একটা নতুন বা যে নবজাত শিশুর মাথায় দিচ্ছি, হুম। তাতেও কোনো আপত্তি ছিল না, কোনো অনৈতিকতা নেই। যদি আমরা দেখাতে পারতাম যে সুন্দর উন্নত কৃষি, শিল্প, হুম। রাস্তাঘাট, স্কুল কলেজ, স্বাস্থ্য পরিষেবা সব দিয়ে যাচ্ছি, হুম। সেটা যদি না দিতে পারি তাহলে অনৈতিক হয়ে যায়। তো ঋণটা আমি সবসময় দেখি ওই পরিপ্রেক্ষিতে, হুম। যে উন্নয়নের কি রেখে গেলাম, উন্নয়নের কিছুই রাখলাম না, খালি বাচ্চাগুলোকে দিয়ে গেলাম ঋণের বোঝা, হুম। তাহলে মুশকিল আছে। হুম। তো এই ঋণ কি করে শোধ হবে? হুম। শোধ হওয়ার দরকার নেই, না বাড়লেই বেশি হলো। হুম। আর তুমি দান খয়রাতির যে কথা বললো না, ওই কথাটা সম্বন্ধে আমি একটু আপত্তি করব। একটা দুর্গত কিংবা দিব্যাঙ্গ কিংবা বৃদ্ধ বৃদ্ধা, পুত্রহীন কন্যাহীন, এদের সাহায্য করাটা দান খয়রাতি না, এটা কর্তব্য। আচ্ছা, প্রশ্ন হচ্ছে তোমাকে দিচ্ছি কিনা, তোমাকে যাকে দেওয়া উচিত না, হুম। কারণ তুমি একটা সবল হুম। যুবক, হুম। তোমাকে কিছু দিচ্ছি, তাতেও তুমি যদি সাময়িকভাবে বেকার হও, বেকার ভাতা দেওয়া যেতে পারে। হুম। কিন্তু বেকার ভাতা দিয়ে তো সারাটা জীবন চলবে না। হুম। তাই যেটা করতে হবে, উন্নয়নের উপরে চাপ দিতে হবে। হুম। তো এই যে ভারসাম্য রাখা, হুম। অনুদান এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য যা প্রয়োজন, তার ভারসাম্যটা রাখাটা হচ্ছে সবচেয়ে প্রয়োজন। হুম। তো এই অনুদানের রাজনীতি, ভোট পাওয়া যায়, হুম। ভোট তখনই পাওয়া যায় যতক্ষণ লোককে বোকা বানানো যায়। হুম। কারণ লোকও তো বুঝবে যে বেকার ভাতা তো দিচ্ছ, কিন্তু বেকারত্ব দূর করার কি কিছু করছো? হুম। বন্যা হচ্ছে, বন্যার পরে তুমি ত্রাণ দিচ্ছ, লোকে খুব তালি দিচ্ছে, হুম। কিন্তু লোকে তো এই প্রশ্ন করবে পরিত্রাণের উপায় কোথায়, হুম। বন্যা নিয়ন্ত্রণের কিছু করেছো? হুম। আমার কেমন মনে হয় এই সরকার, তৃণমূল সরকারের যেটা ঠিক ভারসাম্যটা হারিয়ে ফেলেছে। হুম। যাতে রাজস্ব খাতে, মানে রেভিনিউ অ্যাকাউন্টে যা খরচা হচ্ছে, হুম। সেটা মানে তুমি লুচি খাচ্ছ, আলুর দম, মিষ্টি, হুম। ফুর্তিবার্তা করছো, সিনেমা দেখছো, এটা হচ্ছে রাজস্ব খাতে খরচা। আর মূলধনী খাতে খরচা আছে, এটা বাড়ি বানাচ্ছ, একটা গাড়ি কিনছো, সেগুলো। তো মূলধনী খাতে খরচাটা পশ্চিমবঙ্গ সরকারের দাঁড়িয়ে গেছে জিএসডিপির 1% কম। আর সেখানে উড়িষ্যায় কত জানো? উড়িষ্যায় সেটা হচ্ছে প্রায় 6%। আচ্ছা। তার মানে 6 গুণ। হুম। এবার কি খুব আশ্চর্য হচ্ছে যে উড়িষ্যা আমাদের থেকে 2021-22 মাথা পিছু আয়ের গড়ে বেরিয়ে গেছে, এগিয়ে গেছে এবং এগিয়েই থাকছে। হ্যাঁ। তো মূলধনী খাতের ব্যয় যদি না হয় হুম। তাহলে মুশকিল। তো তুমি যেটা প্রশ্ন করেছিলে, দেনা কি করে করবে, মানে দেনার নিয়ন্ত্রণে কি করে আনবে, এটা একটা অর্থশাস্ত্রী বলে গোল্ডেন রুল। হুম। ওইটা একেবারে কথা, মানে এর মতো বেদান্তর মতো মানার দরকার। আচ্ছা। ওইটা হচ্ছে, দেনা করতে পারো, হুম। দেনা করো স্থায়ী সম্পদ সৃষ্টির জন্য। গরম ভাতে ঘি খেয়ে হুম। উড়িয়ে দিও না। হুম। ঋণংকৃত্য ঘৃতং পিবেত, ওইটা করলে মুশকিল। হুম। সেইটা হচ্ছে প্রশ্ন। স্যার গঠনমূলক দান খয়রাতি কি কি করা যেতে পারে? না, দান খয়রাতি করাতে আমার দান খয়রাতি কি আমি নিজের বাবার পয়সা খরচা করছি যে দান খয়রাতি করবো? আমি যেটি করব সেটা কর্তব্য হিসেবে। না, কর্তব্য তো নিজের টাকায় করেন, এটা তো ট্যাক্সের অন্যের লোকের টাকায় হচ্ছে। না, সেটা তো সমষ্টিগত নিজের টাকা। আমি তো
জনপ্রতিনিধি, আমি যখন খরচা করছি তো সেটাও তো নিজের ভেবেই করছি। তো দান খয়রাতি কনস্ট্রাকটিভ, আমি তো আবার বললাম হুম। ওয়েলফেয়ার স্কিমগুলো, সমাজ কল্যাণমূলক যে পরিকল্পনাগুলো, এগুলো দেশের অবস্থার সঙ্গে সঙ্গে পাল্টায়। হুম। আমেরিকায় যে গরিব সেটা আমাদের দেশের তুলনায় বড়, হুম। আর আমাদের দেশে যে গরিব সেটা আমেরিকায় ভাববে আরে বাপরে বেঁচে আছে কি করে। হুম। তো দেশ যখন উন্নয়ন হবে তখন এই যে গরিবের রেখাও পাল্টায়, হুম। দরিদ্রের সংজ্ঞাও পাল্টায়। হুম। আমি কতটা সাহায্য করি অন্যদের সেটা নির্ভর করে আমার হুম। নিজের আয়ের উপর। এটা সিলেক্টিভ হওয়া উচিত। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে অনেকেই বলে টার্গেটেড। হ্যাঁ। আমার সবকিছু ঠিক আছে, আমি পেনশনও পাই, চাকরি করেছি, আমাকে তো কিছু দেওয়ার দরকার নেই, কিন্তু আরেকটা বৃদ্ধ থাকতে পারে যার কিচ্ছু নেই, তাকে দিতে হবে। আর প্রশ্ন হচ্ছে এটা করবে কি করে। এই যে টার্গেটিং, যেটা নির্ধারণ করা কার পাওয়া উচিত, তার জন্য 4টে আমলাকে তো স্যালারি দিতে হবে। তা দিতে হবে, তার থেকেও মুশকিল। দেখো এখানে ইনফর্মাল সেক্টর, তো ইনফর্মাল সেক্টর আমি কি করে বুঝবো বলো তো? তুমি Exactly. সরকারি চাকরি করো না। না। আচ্ছা, তোমার ইনকাম আমি কি করে বুঝবো? হুম। আমি তো ইনকাম সার্টিফিকেট দিই। হুম। ইনকাম সার্টিফিকেটে যে সমস্যা, আমি বলি আমি তোমার ইনকাম জানবো কি করে? হুম। বিডিও কিংবা পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট নিয়ে এসো। হুম। ওই সার্টিফিকেট দেয়, কখনো কখনো আমার সন্দেহ হয়, আমি করবো কি, আমি সই করে দিই। হুম। সুতরাং এই টার্গেটিং এই দেশে খুব মুশকিল। হুম। আর তাতে তোমার তো নির্বাচনের ভয় নেই, হুম। আমার তো নির্বাচনের ভয় আছে। আমি একজনকে দিলে সে খুশি হবে, হুম। আর একজনকে না দিলে সে রেগে যাবে। হুম। তাতে কি দরকার দেশ সই করে? তার থেকে কারোকেই না দেওয়াটাই তো বেটার হতো। কেউ যাতে অতটা গরিব নাই হয় যে তার দান খয়রাতি লাগবে। না, সে যদি না থাকতো তাহলে না দিতাম, কিন্তু আছে তো, দরিদ্র তো রয়েছে। হুম। পশ্চিমবঙ্গে দরিদ্র নেই এ কথা তো করছো না। না। আচ্ছা, তারপর অনেকগুলো এও থাকে, যেমন লক্ষ্মীর ভান্ডারের কথা হুম। বলছো। লক্ষ্মীর ভান্ডার এই সরকার দিচ্ছে, হুম। না আমাদের অনেক সরকার দিচ্ছে বিজেপি শাসিত এতে। হুম। তার কারণ এই কথা তো অস্বীকার করতে পারবে না, তোমার মাই বলো ঠাকুমাই বলো, একটা নারী ক্ষমতায়নের প্রয়োজন ছিল। তোমার ঠাকুমার 5 টাকা খরচা করতে গেলে দাদুর কাছে চাইতে হতো, দাদু কি করবা দিয়া, হুম। তাই তো বলতো। হুম। কিন্তু নিজে যখন খরচা করছেন তখন নেই। হুম। আমি যখন খরচা করছি কোনো চিন্তা নেই, আমার স্ত্রী চাইলে আমি কেন করি, কি চাই, কি ব্যাপার। এই ক্ষমতায়নের একটা ব্যাপার আছে। হুম। যে সেখানে ক্ষমতায়ন কাকে করবে, হুম। কার ক্ষমতায়ন করবে? দরিদ্র নয়, মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত বাড়ির লোকেরা, তাদের ক্ষমতায়নের সমস্যা নেই, হুম। পয়সা কড়িরও সমস্যা নেই। কিন্তু যেটা করছে এই টার্গেটিং, আমি বলছি না এক সময় যে এটা সহজ ব্যাপার, হুম। চেষ্টা তো করতে হবে, চেষ্টা না করলে সবাইকে দিয়ে নেই, এটা একটা হুম। ইউনিভার্সাল হুম। ইনকাম ট্রান্সফার। ইউনিভার্সাল ইনকাম ট্রান্সফারের অসুবিধাই হচ্ছে যে বলতে পারে সবাইকে দিয়ে দাও না হুম। 2000 টাকা করে। হুম। তো 10 কোটি লোক যদি 2000 টাকা করে দেয়, তাহলে তো আমার হয়ে গেল 20,000 কোটি টাকা মাসে। হুম। তাহলে 2,40,000 কোটি টাকা তো বছরে হয়ে গেল, আর তো কিছুই থাকবে না। হুম। দীর্ঘমেয়াদী উন্নয়ন হবে কোয়াতে? একটা সমস্যা আছে, হুম। সমাধান আমি জানি না এখন, কিন্তু করতে হবে। স্যার, লক্ষ্মীর ভান্ডারের কনটেক্সটে আপনি যে ওটাকে ক্ষমতায়ন হিসাবে দেখছেন, আমার একটা কৌতূহলের দিক থেকে প্রশ্ন হচ্ছে যে পরিবারের কারোর রোলটা কি রাষ্ট্রের সাবস্টিটিউট করে দেওয়া উচিত? কারণ লিন্ডন বি জনসন যখন গ্রেট সোসাইটি প্রোগ্রাম এনেছিলেন, যে কোনো মানে কৃষ্ণাঙ্গ মহিলার ডিভোর্স হলেই তাকে 4টি টাকা ধরিয়ে দেওয়া হবে, তার জন্যই ব্ল্যাক ফ্যামিলিতে এখন ডিভোর্স রেট 75% গিয়ে ঠেকেছে, যেটা লিন্ডন বি জনসনের কাজকর্মের আগে ছিল না। তো রাষ্ট্র কি কখনো পরিবারের একজন সদস্য হতে পারে? না, এটা তুমি একেবারে ল্যাসাফেয়ারের কথা বলছো, যে রাষ্ট্র কিছুই করবে না, হুম। খালি আমি দেখবো তুমি মারামারি করছো না, হ্যাঁ। তুমি চুরি করছো না, এইটা করব। হুম। এই মতবাদটা বোধহয় পাল্টে গেছে। আর তুমি যেটা বললে, আমি পড়িনি এটা সম্বন্ধে, কৃষ্ণাঙ্গী সব ডিভোর্স করে দিচ্ছে, তার বরদের খালি ওই পয়সা দেবে বলে মনে হয়। ইনসেন্টিভ স্ট্রাকচার সোসাইটিতে থাকলে কি কাজ করবে না? যে কাজ করে টাকা পাবো। কিন্তু বিবাহ কিংবা সংসারটা এমন একটা
তুমি বিয়ে করেছো নিজে? না। তাহলে তুমি বুঝবে কি? আচ্ছা, যে তাই একটা ডিসপ্যাশনেট থার্ড পার্সন Distraction না, তুমি হচ্ছে অনধিকার চর্চাকে এটাই বিয়ে করো আগে, তারপর জিজ্ঞেস করো। বিয়ে যারা করেছে অনেক মানে পরে গন্ডগোল হতে পারে। প্রথম তো বিয়ে করে প্রেম ভালোবাসা আচরণ ছাড় থেকেও চায় না। এবার কিছু বদমাইশ লোক, কিছু দুষ্টু মেয়ে থাকতে পারে, কিন্তু বেশিরভাগ বিবাহিত ক্ষেত্রে দেখবে যাই হোক মারামারি হচ্ছে একসঙ্গেই থাকতে চায়। কয়েকটা টাকার জন্য ওকে ডিভোর্স করবে আমার সন্দেহ। আমি পড়িনি, সেটা তুমি বলছো দেখাতে, এটা একেবারে প্রমাণিত সত্য কি না। আর তার বিকল্পটা কি? তার বিকল্প হচ্ছে যে বলছে দিও না কিছু। একটা মেয়ে তার বর ওকে ঠ্যাঙায়, মদ খেয়ে রাত্রিরে আসে, যেটা তোমার পুলিশ আছে। করে, কিন্তু ওকে পুলিশ তো কি রোজ ডাকবো আমি বাড়িতে পুলিশ, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আমার বউ আমায় ঠ্যাঙায় বলে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বলে তো বর মারাও বন্ধ করে দেবে না। লক্ষ্মীর ভান্ডার তাতেও মেয়েটার একটা না, এটা তুমি যেহেতু পুরুষ, বঙ্গ সমাজের একটা পুরুষ, হ্যাঁ। আমি নারীর সমস্যা বোঝা তোমার পক্ষে একটু ভুল। মানে এই কথা যদি বলো যে আমাদের মা বোনেরা, ঠাকুমা দিদিমা সবাই একেবারে একদম সমান, কিছুদিন আগেও তো আমরা বর মরে গেলে জ্বালাতাম, সেটা ভুলে যেও না। সেই ইতিহাস তো তোমার রয়েছে। হ্যাঁ। সেখানে তুমি তোমার পক্ষে বলা যে তুমি একটা খুব মডার্ন যুগের মডার্ন ছেলে, আমাদের মধ্যে কোথায় যে কাজ করছে ওই পুরনো পুরুষতান্ত্রিক, সেটা বোঝা বড় মুশকিল। আমি নিজেও জানি না আমার মধ্যে পুরুষতান্ত্রিক কি আছে। আমার বউকে জিজ্ঞেস করে নিশ্চয়ই বলবে আর পুরুষতান্ত্রিক। ঠিক আছে, কোনো সন্দেহ নেই সে সম্বন্ধে। বলো। তো স্যার, শেষ প্রশ্ন আপনার কাছে, যে প্রবাসী বাঙালি যারা স্টার্ট আপ ফাউন্ডার হিসেবে রয়েছেন বেঙ্গালুরু, হায়দ্রাবাদে বা বিদেশেও, তাদেরকে কি কোনোভাবে সম্ভব পশ্চিমবঙ্গে ফেরানো? কি 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 করলে সম্ভব? এই ফেরানোর কথাটা যেটা বলো না, ফেরানোটা সহজ নয়, কারণ শিকড় গড়ে তোলে। একটা ছেলে এখান থেকে গিয়েছিল, বাউন্ডুলের ছেলে, ওখানে গিয়ে খুব ভালো করেছে, বিয়ে থা করেছে, ছেলে পুলে স্কুলে যাচ্ছে, কলেজে। আমি তো অনেকদিন বাইরে ছিলাম, আমি নিজেই জানি যাওয়াটা কঠিন, ফেরাটা আরো কঠিন। কিন্তু ফেরার উপর কেন চাপ দিচ্ছ? There's plenty more where it came from. আচ্ছা, এখানে পশ্চিমবঙ্গেই তো রয়েছে। মানে ওদের যতটা গ্যাদার্ড নলেজ এক্সপিরিয়েন্স হয়ে গেছে ওই সব জায়গাগুলোয় কাজ করে, সেটা তো এখানকার লোকেদের থাকবে না। সেটা এখান থেকে একটা ছেলে গিয়ে শিখে চলে আসুক। এই ফেরানোর কথাটা, এটা যেটা বলে, ধর ট্রিনিডাড টোবাগো, তারপর ওই যে ওয়েস্ট ইন্ডিজ যেটা বলে, ওখানে যে এখান থেকে আমাদের অনেক লোক গিয়েছিল, আমার বন্ধু বান্ধব আছে, 3 পুরুষ আগে কি 4 পুরুষ আগে গিয়েছিল। আচ্ছা এখনো আসে, আচ্ছা। বেনারস এলো, ও কিংবা পুরনো গ্রাম বিহারে। তোরা অনেক স্বপ্ন দেখতো ফিরে আসবে, আচ্ছা। ফিরে আসা যায় না। একবার শিকড় গেড়ে গেলে, আমরা এই কোয়ার থেকে এসছি জানো তুমি? ব্রাহ্মণের সাথে কান্নকুব্জোর থেকে এসছে, সেনেরা লক্ষণ সেন, বল্লাল সেন তো এসেছিল কর্ণাটক থেকে। তো মানুষ আমরা তো ওই ফেরানোর চেষ্টা, দরজা খুলে রাখো, কিন্তু বেশি আশা করো না যে সবাই ফিরে আসে। অনেক ধন্যবাদ স্যার, এত ভালো করে উত্তরগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার।